হ্যাঁ, একটু জয়েন করি। আপনি একটা স্যার প্রশ্ন দিছিলেন না, আইনের আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, আবার ঘটনা অজ্ঞতা ক্ষমার যোগ্য। এটা প্রশ্নটা আমি প্রশ্নের লাস্টে এটার আমি অ্যান্সার দিয়ে দিব। আমি এখন যেটা বলতে চাচ্ছি, আমি সিরিয়াল বাই বলে যাই। 40 হচ্ছে অপরাধ। যে অপরাধটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যে কাজ করতে আইনত বাধ্য নয় সেই কাজ যদি করে, আর যে কাজ করতে তাকে নিষেধ করা হয়েছে সেই কাজ যদি করে, সেটা হচ্ছে অপরাধ। অর্থাৎ আইনের বহির্ভূত যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অপরাধ। এটা হচ্ছে 40 ধারা। 41 ধারা হচ্ছে আমাদের বিশেষ আইন, 42 ধারা আছে স্থানীয় আইন, 44 ধারাটা আমাদের আসতে পারে, সেটা হচ্ছে ক্ষতি। যদি কোনো ব্যক্তি অপার কোনো ব্যক্তির দেহ, মন, খ্যাতি এগুলো যদি ক্ষতি সাধন করে তাকে ক্ষতি বলে। এটা হচ্ছে 44 ধারা। 50 ধারা আছে, শুধু ধারার কথা বলা আছে। আর হচ্ছে আমাদের 52 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। সেটা হচ্ছে সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস টিকা এসে থাকে। যে আপনার এখানে বলা আছে 52 ধারায় যে যদি কোনো ব্যক্তি যথাযথ মনোযোগ সহকারে কোনো কাজ করে আছে সেটা সরল বিশ্বাসে করে আছে বলিয়া গণ্য হবে। এটা হচ্ছে আমাদের 52 ধারার আলোচনা। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 53 ধারা। খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। যে সাজা কত প্রকার, কি কি। এখানে প্রকৃত সাজা ছিল 6 প্রকার, এখন বর্তমান এটা বলবদ্ধ আছে 5 প্রকার। এখন এটা নিয়ে অনেকে কনফিউশন আসে। এবারা কিন্তু এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায় যে সাজা কত প্রকার এটা আসছিল, তা মূল বইয়ে একটা বাতিল দেখানো হয়েছে। সেক্ষেত্রে এখানে 6 প্রকার 52 কয়েকটা ধারা রয়ে গেছে, সেটা আমি আলোচনা করতেছি। 53 ধারাটা হচ্ছে যে সাজার কথা বলা হয়েছে। এখানে সাজা মূলত 6 প্রকার, কিন্তু একটা ঈদ বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকে বলে থাকি 5 প্রকার এটা। আর 52 হচ্ছে আশ্রয় দান। এই আশ্রয় দানটাও খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এটা 52 এর সাথে আমরা যদি প্রশ্ন আসে আশ্রয় দান কি, কোন কোন ক্ষেত্রে আশ্রয় দিলে শাস্তি ভোগ করতে হয়, একটা প্রশ্ন দেওয়া আছে আমার এই যে ফেসবুকে বা এই যে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দেখেন আপনারা। এই আশ্রয় দানটা হচ্ছে যদি কোনো ব্যক্তি খাদ্য দিয়ে, পানি দিয়ে, বাসস্থান দিয়ে, যে কোনো কিছু দিয়ে সাহায্য করাকে আশ্রয় দান বলে। তবে এখানে ব্যতিক্রম আছে। স্বামী যদি তার স্ত্রীকে আশ্রয় দেয় বা স্ত্রী যদি তার স্বামীকে আশ্রয় দেয়, সেটা এই আওতায় আসবে না। আর এই যে আশ্রয় দানের শাস্তির কথা যেটা বলা হয়েছে, আমরা দণ্ডবিধি আইনের 130 ধারায় দেওয়া আছে, 136 ধারায় দেওয়া আছে, তারপরে 157 ধারায় দেওয়া আছে, 212 ধারায় দেওয়া আছে, 216 ধারায় দেওয়া আছে, 216 ক ধারায় দেওয়া আছে। এই ধারাগুলো আছে আশ্রয় দিলে শাস্তি ভোগ করতে হবে। 53 ধারা তো পড়লাম। এবার গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আমাদের 75 ধারা। এখান থেকে আমাদের প্রশ্ন হয় যে বর্ধিত দণ্ড কি। তাহলে আমরা এই বর্ধিত দণ্ডটা হচ্ছে দ্বাদশ অধ্যায় আর 17-10 অধ্যায়ে যদি কোনো অপরাধের জন্য যদি কোনো ব্যক্তি একবার শাস্তি ভোগ করে পুনরায় যদি একই ধরনের অপরাধ করে, মানে সর্বনিম্ন শাস্তি 3 বছর ভোগ করার পরে যদি সে পুনরায় একই ধরনের অপরাধ করে, তাহলে তাকে আবার বর্ধিত দণ্ড দেওয়া হয়। এটা ছিল হচ্ছে আমাদের 75 ধারায় যে বর্ধিত দণ্ডর কথা। এখানে দ্বাদশ আর সপ্তদশ অর্থাৎ 12-10 আর 17-10 অধ্যায়ের কোনো অপরাধের জন্য যদি একবার শাস্তি ভোগ করে পুনরায় যদি একই অপরাধ করে, তাকে বর্ধিত দণ্ড দেওয়া হবে। এটা ছিল হচ্ছে আমাদের 75 ধারা। এই ধারাটা একটু গুরুত্বপূর্ণ যে বর্ধিত দণ্ড কাকে বলে। এরপরে হচ্ছে আমরা 76 ধারা। আমরা জানি এখানে 2টা কথা বলা আছে। একটা কথা হচ্ছে যে আইন বলে বাধ্য, মানে ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ পালন করতে যে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। আর একটা আছে ভুল ধারণা বশতে সরল বিশ্বাসে আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন ভুল ধারণা বশতে অন্য কাউকে গ্রেপ্তার করে আসছেন, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। এটা বলা আছে 76 ধারা। তাহলে 76 ধারা 2টা, যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বললো যে আপনি এই কাজটা করলেন, সেই কাজ করার ফলে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আপনার কোনো অপরাধ হবে না। আর আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন, এটা অনেক ক্ষেত্রে আসে যে রহিম নামক ব্যক্তিকে গ্রেপ্তার করতে যেয়ে ভুল বশতে আপনি করিম নামক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 76 ধারার আলোচনা। আর আমরা পরপর সিরিয়ালে গুরুত্বপূর্ণ আমরা 80 ধারাটা একটু পড়ি।
এই 80 ধারা হচ্ছে দুর্ঘটনাবশত, যে আপনি যথাযথ মনোযোগ সহকারে কোনো কাজ করছেন, সেই কাজের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। এরপরে 81 স্যার, হ্যাঁ 79 স্যার, না 80 ধারা, এটা 79 ধারাটা আমি বলতেছি। তাহলে 79 ধারাটা বলি। 79 ধারা বলছে যে সাধারণ জনগণ তিনি আইন সমর্থিত, কিন্তু তিনি দেখলেন যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করছে যে সেখানে যে উন্মুক্ত তরবারি নিয়ে এমনভাবে ছুটে আসছে যে ওই ব্যক্তিকে মনে হয় যে সে খুন করবে, কিন্তু সে প্রতিহত করে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। পরবর্তীতে জানা গেল যে এটা আসলে খুন করার উদ্দেশ্য ছিল না, এটা ছিল হচ্ছে একটা মহড়া বা একটা সিনেমার শুটিং এই জাতীয়, সেক্ষেত্রেও তার কোনো অপরাধ হবে না। এটা ছিল 79 ধারা। 80 ধারা হচ্ছে যথাযথ মনোযোগ সতর্কতা ব্যতি রেখে যদি কোনো কাজ করে, সেই কাজের ফলে যদি কোনো দুর্ঘটনা ফলে কারো কোনো ক্ষতি সাধন হয়, তাহলে সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 80 ধারার কথা। আর 81 ধারাটা হচ্ছে বড় ধরনের ক্ষতিকে রক্ষা করার জন্য যদি কেউ ছোট ধরনের ক্ষতি করে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। যেমন আমরা একটা উদাহরণ দিই, যে একটা বাস মনে করেন যে ব্রেক ফেল করছে, সেই বাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে আইল্যান্ডে কোনো একটা জায়গা উঠাই দেওয়ার কারণে কোনো ঘর বা কোনো দোকানপাট নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে অধিক জনগণের অর্থাৎ অধিক যাত্রীকে রক্ষা করার জন্য সে কয়েকটা ঘর বাড়ি নষ্ট করছে, এক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না, যেটা আমাদের 81 ধারা বলা আছে। 82 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যা এবারে এএসআই পরীক্ষায় আসছে, যে 9 বছরের, এখানে 7 দেওয়া ছিল 9 দেওয়া ছিল, কিন্তু এখানে অনেকে ভুল করছে, কিন্তু এখানে হবে 9 বছরের কম বয়স্ক শিশু যদি কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না, যেটা আমরা শিশু আইনে 44 ধারাও বলা আছে যে 9 বছরের কম বয়স্ক শিশু যদি কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। 83 ধারায় যেটা বলা আছে 12 বছরের নিম্নে যদি কোনো শিশু কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে এখানে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে, যে সেটা হচ্ছে যে তার যদি পরিপক্ক জ্ঞান লাভ করে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিই, যে 12 বছরের শিশু সে দেখা গেছে যে তার মায়ের গলার একটা নেকলেস নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করে সে সঠিক মূল্য যদি নিয়ে আসে তাহলে সে অপরাধ করিয়াছে বলে গণ্য হবে। আর যদি সে এই মায়ের নেকলেসটা নিয়ে যদি সে একটা মুদি দোকানে যায় কিছু চানাচুর অথবা কিছু বিস্কুট নিয়ে আসে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না, কারণ প্রথমটা তার পরিপক্ক জ্ঞান লাভ করছে এজন্য তার অপরাধ হবে, আর দ্বিতীয়টা হচ্ছে তার পরিপক্ক জ্ঞান লাভ করে না এজন্য তার অপরাধ হিসেবে গণ্য হবে না। এইভাবে প্রশ্ন হতে পারে, যেটা আমরা 83 ধারা। আর 84 ধারা হচ্ছে পাগল মস্তিষ্ক ব্যক্তি, এরা যদি কোনো অপরাধ করে তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 85 ধারা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কাজ করা হয়, যেমন আপনি কেউ যদি মাতাল করিয়া যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক কাজ করে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। 86 ধারা বলছে যদি ইচ্ছাকৃতভাবে যদি করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, সেটা 85 ধারা ব্যতিক্রম, এখানে আসবে না। আর 87 ধারা হচ্ছে যে 18 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি কুস্তি লড়ার কথা এখানে বলা আছে, মৃত্যুদণ্ড মানে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নয় এরূপ কাজের ক্ষেত্রে যদি সে কি করে সম্মতি সহকারে যদি এখানে কুস্তি ধরে, যদি সেখানে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, এটা বলা আছে 87 ধারায়। আমরা এরপর যদি সিরিয়াল ধরি তো অনেক সমস্যা হবে। আমরা 92 ধারা পড়ি, যে কারোর উপকার্থে সরল বিশ্বাসে কোনো কাজ করা হলে সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রেও কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। আর আমাদের 94 ধারাটা যেটা বলা আছে সেটা হচ্ছে যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়া যদি তাৎক্ষণিকভাবে কোনো কাজ করা হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে যদি তাৎক্ষণিক ব্যতীত যদি সেই কাজটা করা হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন এখানে একটা উদাহরণ দিই, যে একজন ডাকাত এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভয় দেখিয়ে দরজা খুলতে বাধ্য করলো, সে দরজা খুলে দিল, সে ডাকাতি করে চলে গেল, সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। আর যদি এখানে যে ওই ডাকাত ঘন্টা 2 বা একদিন আগে বললো যে আমি রাত্রে ডাকাতি করতে আসবো, তুমি দরজা খুলে রাখো, যদি ওই পাহারাদার দরজা খুলে রাখে সেক্ষেত্রে পাহারাদার অপরাধ হবে, কারণ এখানে সে আইনের আশ্রয় লওয়ার সুযোগ ছিল।
এটা হলো আমাদের 94 ধারার মূলত আলোচনা। আমাদের এর পরের স্টেপটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হচ্ছে আমাদের 96 থেকে 106 এই ধারাগুলো থেকে বিগত সালগুলোয় মানে প্রত্যেক বছরে এখানে প্রশ্ন আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যায়, আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত কি, আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নির্দোষ অপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালে কোনো শাস্তি ভোগ করতে হবে কিনা, আবার এখান থেকে আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে কিনা, বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে কিনা, আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, দেহ রক্ষার ও সম্পত্তি রক্ষার স্থিতিকাল ও সময়কাল কি আলোচনা করো। এই ধরনের প্রশ্ন দেখবেন গাইড বইগুলোতে বা বিগত সালগুলোর প্রশ্নতে এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়েছে। তাহলে আমরা মূলত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 96-97 ধারায় আমরা সংজ্ঞা দিব যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে আমরা বুঝি যে যদি কোনো ব্যক্তি তার দেহ বা সম্পত্তি, সরকারের সম্পত্তি, অপরের সম্পত্তি রক্ষার জন্য যে অধিকার প্রয়োগ করে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। অর্থাৎ আপনার দেহ রক্ষার জন্য, আপনার সম্পত্তি রক্ষার জন্য, অপরের দেহ রক্ষার জন্য, অপরের সম্পত্তি রক্ষার জন্য, সরকারি সম্পত্তি রক্ষার জন্য যে অধিকার প্রয়োগ করবেন সেটাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তবে এর আগে অবশ্যই একটা কথা আপনারা লিখবেন, সেটা হচ্ছে 99 ধারা শর্ত সাপেক্ষে, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমরা 96-97 ধারা পাইলাম। 98 ধারা হচ্ছে যদি পাগল ব্যক্তি আপনাকে আক্রমণ করতে আসে তাহলে আপনি তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে 98 ধারা আলোচনা। যদি আপনাকে প্রশ্ন আসে যে যদি কোনো পাগল ব্যক্তি, যেমন ক নামক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ক নামক পাগল ব্যক্তি তাকে উন্মুক্ত কোনো কিছু তরবারি বা ছুরি দিয়ে তাকে আঘাত করার উদ্দেশ্যে আসলো, সেক্ষেত্রে তার করণীয় কি? সেক্ষেত্রে কিন্তু 98 ধারা মোতাবেক সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করিয়া যতটুকু ক্ষতি সাধন করা ততটুকু করতে পারবে এবং যদি প্রয়োজন বোধে তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। এটা হচ্ছে 98 ধারার আলোচনা। 99 ধারা যে 4টা শর্ত, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। 99 ধারা বলা আছে 4টা শর্তের কথা। প্রথম শর্ত আছে যে সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির বা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই এরূপ কাজের বিরুদ্ধে, তাহলে সেই ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। তাহলে প্রথম শর্তটা আমরা কি বললাম, যে আপনি সরকারি কর্মচারী কোনো কাজ করতে, কাউকে গ্রেপ্তার করতে গেছেন, সেই ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা আপনার পক্ষে করা সম্ভব নয়, তাহলে আপনার বিরুদ্ধে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। এটা হচ্ছে মনে করেন প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে যে সরকারি কর্মচারী ক্ষমতা প্রাপ্ত অপর কোনো ব্যক্তি, যেমন আদালত কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে দিয়ে থাকে বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে কোনো কিছু তামিল করার জন্য দিল, সেই ব্যক্তির কাজের বিরুদ্ধে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে সেই কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে 2টা। 3 নম্বরে হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার জন্য যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু করবেন, যতটুকু ক্ষতি প্রয়োগ করার দরকার ততটুকু করা যাবে, তার অতিরিক্ত আর করা যাবে না। এখানে 2টা কথা কিন্তু। আর 4ই আছে যে ক্ষেত্রে সরকারি কর্মচারী আশ্রয় লওয়ার সুযোগ আছে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এই 4টা শর্ত 99 ধারা। তাহলে যদি আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালের পূর্ব শর্ত কি, তাহলে এটা 4টা আমি কিন্তু বারবার বলছি এবং এটা রেকর্ড করা আছে, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা শুনে নেবেন। আর এরপরে আছে দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যাবে। এই 100 ধারা 6টা কোটেশন আছে। কয়টা কোটেশন? 6টা কোটেশন। সার সংক্ষেপ যেটা, এমন আঘাত যার ফলে মৃত্যু অনিবার্য প্রথম। দ্বিতীয় হচ্ছে এমন আঘাত যার ফলে গুরুতর আহত অনিবার্য। তৃতীয় হচ্ছে ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা হামলা। চতুর্থ হচ্ছে অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আঘাত বা হামলা। পঞ্চম হচ্ছে শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে আঘাত বা হামলা। ষষ্ঠ হচ্ছে যে এমন পরিস্থিতিতে আঘাত বা হামলা যে পরিস্থিতিতে উক্ত ব্যক্তি সরকারি কর্মচারীর উপর আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না বা বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে তাকে করেছে, সেক্ষেত্রে সে সরকারি কর্মচারী আশ্রয় নেওয়ার সুযোগ নাই সেক্ষেত্রে।
এই 6টা কোটেশন হচ্ছে দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এরপরে হচ্ছে 101 দ্বারা যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। এরপরে হচ্ছে 102 দ্বারা যেটা বলছে যে যতক্ষণ আপনার উপর আক্রমণ চলবে ততক্ষণ বন্দুক অধিকার বলবদ্ধ থাকবে, যখন আক্রমণ বন্ধ হয়ে যাবে তখন আপনার এটা বন্ধ হয়ে যাবে, যেটা আমরা স্মৃতিকাল যেটা বলা হয়েছে, কখন শুরু কখন শেষ। যখন আপনার উপর আক্রমণ করলো তখন শুরু হলো, যখন আক্রমণ বন্ধ করে দিল তখন আপনারও এটার প্রতি আঘাত করাও বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের 102 দ্বারা। 103 দ্বারা যেটা বলছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখানে আমাদের 4টা কোটেশন বলা আছে, অনেকেই মনে হয় জানেন। এগুলো কি বলা, 1 নম্বরে আছে দস্যুতা, 2 নম্বরে আছে অপথে গৃহে প্রবেশ, 3 নম্বরে আছে যেটা আপনার কোনো গৃহ তাপ অগ্নি সংযোগ করিয়া ক্ষতি সাধন, আর 4 নম্বরে যেটা বলা আছে যে রাত্রেবেলা অনাধিকার প্রবেশ। এটাই, এই 4টা কথা বলা আছে। এই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আর 104 যেটা বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যাবে। আর 105 বলছে যে 3টা ক্ষেত্রে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন শুরু হবে কখন শেষ হবে। একটা হচ্ছে দস্যুতা, আর একটা হচ্ছে অনাধিকার প্রবেশ, আর একটা হচ্ছে আপনার চুরি। এই ক্ষেত্রে কখন শুরু হবে কখন শেষ হবে এটা হচ্ছে 105-এ বলা আছে। আর 106 দ্বারা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার সংক্ষিপ্ত আলোচনা যে নিরপরাধ ব্যক্তিকে, অর্থাৎ আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যদি কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন আপনি কোনো বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করার জন্য অবৈধ জনতার উপরে গুলি চালালেন, সেই গুলি যে কোনো নির্দোষ ব্যক্তির গায়ে আপনার লাগলো সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, যেটা 106 দ্বারা বলা আছে। আমি একটু এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমার 106 অর্থাৎ 96 থেকে 106 পর্যন্ত, নাহলে আমি প্ররোচনা চ্যাপ্টারটা যাবো। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যালো স্যার, এগুলা তো আগেও স্যার আলোচনা করা হয়েছে, এগুলো মোটামুটি সহজ আছে। ওই যে প্ররোচনা চ্যাপ্টারটা স্যার একটু করে দেন, কারণ এখানে 109, 111, 113 এই ধারাগুলো স্যার একটু। আচ্ছা, আমি এবার আলোচনাটা একটু করি। প্ররোচনা 107 দ্বারা বলা হয়েছে, যেটা আমাদের টিকা আসতে বলে যে প্ররোচনা কি। প্ররোচনা হচ্ছে সহায়তা করা বা পরামর্শ দেওয়া বা উস্কানি দেওয়া। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজে সহায়তা করে বা পরামর্শ দেয় বা উস্কানি দেয় তাকে প্ররোচনা বলে। এটা হচ্ছে 107 দ্বারা। 108 দ্বারা হচ্ছে প্ররোচনা দাতা, মানে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া। যদি কোনো ব্যক্তি দুষ্কর্মের অপরাধের জন্য যেটা প্ররোচনা দেওয়া হয় সেটা হচ্ছে 108 দ্বারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয় বা উস্কানি দেয় বা সহায়তা করে বা পরামর্শ দেয়, সে তাকে এই যে দুষ্কর্মের সহায়তাকারী বলা হয়। এটা হচ্ছে 108 দ্বারা। 108-এর শর্ট ইভেন্ট কতি জেলা বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে থেকে বাইরে প্ররোচনা দেওয়া বা বাংলাদেশের বাইরে থেকে ভিতরে প্ররোচনা দেওয়ার কথা বলা আছে। এবার আমি এই প্ররোচনা নিয়ে আগে 2-3টা একটু কথা বলি। প্ররোচনা হচ্ছে 2 ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে উপস্থিত থেকে, একটা হচ্ছে অনুপস্থিত থেকে। এই কথাটা আগে মাথায় নেন। প্ররোচনা কয়ভাবে দেওয়া যায়? প্ররোচনা 2 ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে উপস্থিত থেকে, একটা হচ্ছে অনুপস্থিত থেকে। আর একটা হচ্ছে প্ররোচনা দেওয়ার ফলে অপরাধ সংগঠিত হলেও শাস্তি ভোগ করতে হবে, অপরাধ সংগঠিত না হলেও শাস্তি ভোগ করতে হবে। এই 4টা কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝছি স্যার। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে অনুপস্থিত থেকে প্ররোচনা দিলেও শাস্তি ভোগ হবে, উপস্থিত থেকে প্ররোচনা দিলেও শাস্তি ভোগ করতে হবে। অপরাধ সংগঠিত হলেও শাস্তি ভোগ করতে হবে, অপরাধ সংগঠিত না হলেও শাস্তি ভোগ করতে হবে। আগে এইটুকু ক্লিয়ার। তাহলে আমাদের এবারে 109 দ্বারা আর 114 দ্বারা, এই দুটো আগে ক্লিয়ার করি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চান? স্যার 110, 111, 112, 113 এটা স্যার একটু ক্লিয়ার করে উদাহরণ সহ বুঝিয়ে দিবেন স্যার আজকে। আচ্ছা, 109 দ্বারাই যেটা বলছে, আমি 109 আর 114 আগে বুঝাই
যে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন সেই কাজে আপনি অনুপস্থিত ছিলেন, অপরাধ সংগঠিত হয়ে গেছে। কথাটাকে ক্লিয়ার করেন যে আপনি ক নামক ব্যক্তি, অর্থাৎ ক নামক ব্যক্তিকে খুন করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচনা দিল। প্ররোচনা দেওয়ার ফলে গ নামক ব্যক্তি ক নামক ব্যক্তিকে খুন করলো, তার মানে অপরাধ সংগঠিত হয়ে গেছে। এক্ষেত্রে এই যে খুন করার কারণে এখানে কিন্তু সুস্পষ্ট বলে না যে ওই ব্যক্তি ওখানে উপস্থিত ছিল, অর্থাৎ প্ররোচনাকারী ওখানে উপস্থিত ছিল কিনা সঠিকভাবে বলা নাই। তার মানে এটা হবে 109 দ্বারা। তার পাশাপাশি কি অপরাধের জন্য প্ররোচনা দিছে? খুনের জন্য। এই জন্য 109 তাকে টেনে নিয়ে যাবে কোথায়? 302। তাহলে আমরা বুঝলাম যে অপরাধ সংগঠিত হলে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে হবে 109/302। এরপরে যদি ওই ব্যক্তি ক নামক ব্যক্তি উপস্থিত থাকিয়া খ নামক ব্যক্তিকে খুন করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচনা দিল, তাহলে সে কিন্তু উপস্থিত ছিল। কথাটা এখানে বলা হয়েছে যে ক নামক ব্যক্তি উপস্থিত থাকিয়া ক নামক ব্যক্তিকে খুন করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচনা দিল, গ নামক ব্যক্তি খুন করলো। এই উপস্থিত থাকিয়া খুন করার কারণে তার অপরাধ হচ্ছে 114 দ্বারা, শাস্তি হবে 302 দ্বারা। এই চুক্তি আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। 109, 114 অর্থাৎ ঘটনাস্থলে অনুপস্থিত থাকলে 109 অপরাধ সংগঠিত হলে, আগে একটু বুঝবেন। আর একটা আছে ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া যদি অপরাধ সংগঠিত হয় তাহলে 114। এরপরে আসেন আমি আরেকটা এরই পাশাপাশি 115, 116 এই ধারা দুইটা একটু বোঝেন। 115, 116 যে কথাটা বলছে, এই 109 আর 114-ই আমি একটা রেফারেন্স দিই যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে খুন করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচনা দিচ্ছে। গ নামক ব্যক্তি এই খুন করতে অস্বীকৃতি জানাচ্ছে, মানে সে খুন করলো না। আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলছি যে সে কিন্তু অপরাধ করার জন্য কি দিছে? প্ররোচনা দিছে, কিন্তু গ নামক ব্যক্তি খুনকে তো অস্বীকার করছে। এখানে কিন্তু ক নামক ব্যক্তির অপরাধ হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? এই ক্ষেত্রে এই যে খুন করার জন্য অস্বীকৃতি জানানো, মানে অস্বীকার করার কারণে যে ব্যক্তি অস্বীকার করছে তার তো কোনো শাস্তি নাই, যে প্ররোচনা দিছে তার শাস্তি হবে 115 ধারা। আগে 115 ধারাটা কি ক্লিয়ার? যে এখানে 115 ধারা যেটা বলা আছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধের সহায়তার ফলে যদি অপরাধটি সংগঠিত না হয় সেক্ষেত্রে তার শাস্তি হবে 115 ধারায় সর্বনিম্ন 7 বছরের কথা বলা আছে। তাহলে আমরা এই যে খুনটা হচ্ছে আমাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের কথা। এরপরে 116 ধারায় ঠিক সেম আরেকটা কথা, যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে ঘুষ দেওয়ার জন্য ক নামক ব্যক্তি প্ররোচনা দিল, খ নামক ব্যক্তিকে ঘুষ দেওয়ার জন্য গ নামক ব্যক্তি ঘুষ দিতে অস্বীকার করলো। তাহলে এই যে ঘুষের যে শব্দটা, সেটা হচ্ছে আপনাকে বলা হয়েছে এটা কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধ। এই কারাদণ্ড দণ্ডিত 16 ধারা যেটা বলা আছে যে কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধের প্ররোচনা দেওয়ার ফলে যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে তার শাস্তি হবে 116 ধারায়। যে অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছে তার 4/1 অর্থাৎ মনে করেন ক নামক ব্যক্তি খ নামক সরকারি কর্মচারীকে ঘুষ দিতে চাইলো, কিন্তু খ নামক কর্মচারী ঘুষ নিতে অস্বীকার করলো। তাহলে এই যে ক নামক ব্যক্তি যে প্রস্তাব দিচ্ছে তার শাস্তি হবে 116 মূল ধারা আছে 161। এই 161 যে শাস্তি আছে তার 4/1 হবে এই ক নামক ব্যক্তির শাস্তি। আমার কি 116 ধারা 115 ধারা কি আপনাদের বুঝাইতে পারছি? একটু বলি স্যার, ওই যে 115 সাথে মৃত্যুদণ্ড যেটা, এটা কি 302 দিব না স্যার? অবলিক 115, 302। হ্যাঁ, এটা মূল ধারা তো আসবে ভাই, প্রত্যেকটার মূল ধারা আসবে যে আপনি কোন অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছেন। এটা কি ডাকাতি, না এটা কি খুন, নাকি এটা খুন সহ ডাকাতি, নাকি এটা ধর্ষণ, সে মূল ধারা আসবে। তার পাশাপাশি 115 ধারা আসবে।
এটা হচ্ছে যাবজ্জীবনের ক্ষেত্রে। আর যেটা নর্মালি যদি আপনাকে প্রশ্ন করা হলো যে ক নামক ব্যক্তিকে খুন করার জন্য বলছে, কিন্তু না খুন না, আমরা খুন তো মৃত্যুদণ্ড, সেটা তো পুনরায় চলে আসবে। চুরি করার জন্য বলছে, সে চুরি করতে অস্বীকার করছে, তাহলে এই যে 116 সাথে আপনার 379, আর যদি বাসগৃহের কথা উল্লেখ করতো তাহলে 380 চলে আসতো। তাহলে এক কথা আমি যেটা সার সঙ্গে বুঝাইতে চাচ্ছি, 315, 316 যেটা, সেটা আপনারা বুঝবেন কি যদি আসে যে অস্বীকৃতি জানায়, অর্থাৎ যাকে প্ররোচনা দিছে সে করলো না, তাহলে হবে 315, 316। এখন এই 15-16 ডিফারেন্সটা হচ্ছে যে ওই অপরাধটি কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন না শুধু কারাদণ্ড, এইটুকু বুঝলে আপনি 15-16 ব্যতিক্রমটা বুঝবেন। ঠিক আছে স্যার। এরপরে আমরা আসি 111 দ্বারা। 111 দ্বারায় যেটা বলছে, এখানে দুইটি অপরাধের কথা বলা হয়েছে, যে কাজের জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন সেই কাজটা হয়েছে, কিন্তু এখানে ব্যক্তি পরিবর্তন হয়েছে, অপরাধ পরিবর্তন হয়নি। আমার কথাটাকে বুঝেন যে আপনি ক নামক ব্যক্তিকে খুন করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচনা দিচ্ছেন। গ নামক ব্যক্তি সে কি করছে, খ নামক ব্যক্তিকে খুন না করে গ নামক ব্যক্তিকে খুন করছে। এই খুন যেহেতু হয়েছে সেক্ষেত্রে প্ররোচনাকারী এই দায় থেকে রেহাই পাবে না। এটা হচ্ছে 111 একটা ব্যতিক্রম। যেমন উদাহরণের যেটা দেওয়া আছে সেটা বলা আছে যে দুইটা গিলাসে আপনার দুধ রাখা হয়েছে, একটা গিলাসে আপনার বিশেষ দুধ দিয়ে বিষ রাখা হয়েছে, একটা গিলাস এমনি রাখা হয়েছে। সেক্ষেত্রে দুইজন ব্যক্তি বসা ছিল, যে ব্যক্তিকে খাওয়ানোর কথা ছিল সে ব্যক্তি না খেয়ে অন্য ব্যক্তি খেয়েছে, যার কারণে এখানে কি হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, মৃত্যু ঘটে গেছে, কিন্তু ব্যক্তি পরিবর্তন হয়েছে, যার কারণে প্ররোচনাকারী যে দিছে সে দায় থেকে রেহাই পাবে না। এটা হচ্ছে আমাদের 111 কথা। 111 আর একটা কথা বলা আছে যে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন ওই ব্যক্তি সেই কাজ করছে, তার পাশাপাশি সে অতিরিক্ত আর একটা কাজ করে আসছে। যেমন আপনি বলছেন যে ডাকাতি করতে, সে ডাকাতি করছে, কিন্তু ডাকাতির পাশাপাশি সে কি করছে, ধর্ষণ করে চলে আসছে। এই যে স্বতন্ত্র একটা কাজ করে আসছে, এই 111 দ্বারা যেটা বলছে যে স্বতন্ত্র কাজটা করার কারণে যে কাজের জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন এই প্ররোচকের সেইটাই অপরাধ হবে, কিন্তু এই যে অতিরিক্ত যে সে ধর্ষণ করে আসছে এটার অপরাধে সে অপরাধী হিসেবে গণ্য হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? 111 আর একটা ব্যতিক্রম, যে সে যেটার জন্য প্ররোচনা দিচ্ছে সেই কাজটার জন্য সে দায়ী। হ্যাঁ জি বলেন স্যার। এখানে বোঝা যাচ্ছে তাইলে যদি মৃত্যু ক্ষেত্রে অপরাধের তাই হতে রেহাই পাবে না, কিন্তু ওই যে চুরি কিংবা কিছু যদি অতিরিক্ত করে সেক্ষেত্রে তার ওই প্ররোচনাকারীর সেই অপরাধটা হবে না, অতিরিক্ত অপরাধটা হবে না, কিন্তু মূল যে অপরাধটার জন্য প্ররোচনা দিচ্ছে সেই অপরাধটা কিন্তু ওই প্ররোচকের হবে। এখানে আমি ফার্স্টে আরেকটা কথা ভুলে গেছি, এই চ্যাপ্টারটা কিন্তু যে প্ররোচনা দিচ্ছে তার জন্য, যে অপরাধ সংগঠিত করতেছে তার জন্য না, কিন্তু বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ যে উস্কানি দিচ্ছে শাস্তিটা কিন্তু তার, সে একটার জন্য দায়ী হবে আর সে দুইটা অপরাধের জন্য দায়ী হবে। হ্যাঁ না, যে অপরাধ সংগঠিত করবে সে তো যে মূল যে অপরাধ যেটা করছে সেটার জন্য সে দায়ী হবে। সে খুন করছে তার শাস্তি 302টি চলে যাবে। তার ক্ষেত্রে এই যে 109, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এটা না, কিন্তু এটাই। আর 113 দ্বারা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন ওই ব্যক্তি সেই কাজটা করছে, কিন্তু আপনি বলছেন নর্মালি করতে সে গুরুতর করে ফেলছে, কিন্তু আপনি জানেন যে এখানে এই কাজ করতে গেলে এখানে গুরুতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুতর হওয়ার কারণে আপনি এই দায় থেকে রেহাই পাবেন না, এই জন্য আপনাকে গুরুতর অপরাধের দায় নিতে হবে। এটা হচ্ছে 113 দ্বারা। যেমন আমি একটা উদাহরণ দিই যে ক নামক ব্যক্তিকে হুমকি বা ভয় ভীতি প্রদর্শন করার জন্য প্ররোচনা দেয়,
গ নামক ব্যক্তিকে। গ নামক ব্যক্তি তাকে হুমকি দিতে যায়, তার হাত পা ভেঙে নিয়ে চলে আসে বা হাত পা ভেঙে দিয়ে আসে। আর ক নামক ব্যক্তি আদালতে বলতেছে যে স্যার আমি তো তাকে ভয় ভীতি দেখানোর জন্য বলছিলাম, আমার শাস্তি হলে ভয় ভীতির হবে, তাহলে আমি তো তাকে বলি নাই যে তার হাত পা ভেঙে নিয়ে আসেন। তখন আদালত বলতেছে যে আপনি যে তাকে প্ররোচনা দিচ্ছেন যে এই কাজের জন্য যে সে শর্ট থাপ্পড় দিতে গেলে যে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা আছে, এটা তো আপনি জানতেন, জি, তাহলে এই দায় থেকে আপনি রেহাই পাবেন না। এটা হচ্ছে মূলত 13 কথা। যেমন আমরা বাংলা সিনেমায় দেখি যে নায়িকা নায়ককে হয়তো বলে যে ওকে 2টা শর্ট থাপ্পড় দিয়ে এখানে ঢাকার শহর থেকে গ্রামে পাঠায় দাও। এখন দেখা গেছে ভিলেনরা অনেক সময় করে কি তার হাত পা ভেঙে তাকে হাসপাতালে দিয়ে আসছে। তাহলে সেক্ষেত্রে নায়িকা যদি বলে যে আমি তো তাকে ভয় ভীতি বা 2টা শর্ট থাপ্পড় দেওয়ার কথা বলছিলাম, আমি তো তাকে যে মারার জন্য বলি না, এই দায় আমি নিতে পারবো না। কিন্তু 113 ধারা বলছে যে না, আপনাকে এই দায় থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই, কারণ এই কাজ করতে গেলে অতিরিক্ত মাত্রা হতে পারে, যার কারণে এই দায়ভার আপনাকে নিতে হবে। এটা হচ্ছে 113 ধারা মূল আলোচনা। সম্ভাব্য পরিণতি আর কি স্যার। হ্যাঁ, সম্ভাব্য পরিণতি আর কি, কারেক্ট। জি স্যার, সম্ভাব্য পরিণতি। তাহলে 109, 111, 113, 114, 115, 116 এই ধারাটা করা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তাহলে আপনি না, আরো তো অনেকে আছে। আচ্ছা, মোটামুটি 110 ধারায় যে আলোচনাটা বলা আছে, 110 ধারায় যেটা বলা এখানে সুস্পষ্ট, 110 ধারা ক্লিয়ার করছে যে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন, আপনি শুধুমাত্র ওই কাজের জন্য অপরাধী হিসেবে গণ্য হবেন। ওই কাজের বাইরে যদি কোনো কাজ ওই ব্যক্তি করে থাকে, তাহলে সেই কাজের জন্য আপনি দায়ী হবেন না। এটা হচ্ছে 110-এর সুস্পষ্ট কথা। আপনি বই খুলে দেখতে পারেন যে আপনি যাকে খুন করার জন্য, আপনি যাকে দেখা গেছে চুরি করার জন্য দিচ্ছেন, সে ওই চুরি করলো, এই চুরি করার জন্য আপনার শাস্তি হবে। চুরির পাশাপাশি যদি সে ঘরে আগুন দিয়ে আসে, সেটার জন্য আপনি দায়ী না। এটা হচ্ছে 110-এর সুস্পষ্ট কথা। ফেরদৌস সাহেব, আপনি হ্যাঁ কথাই আছে। হ্যাঁ 111 2টা एग्जांपल, এর মধ্যে 111তে এরকম একটা एग्जांपल 111তেও আছে। হ্যাঁ, ওই 111 ওই দেখেন এটা পূর্ববর্তী লেখা আছে। 100 আপনি যখন 12 পড়বেন, ওটাও লেখা আছে পূর্ববর্তী যে অপরাধগুলো, অর্থাৎ ওই 11 ধারার যে কার্যক্রমের কথাই 112 আর 110-এ ব্যাখ্যা অনুসারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আসছে। 112তে যখন পড়বেন তো সেখানেও দেখেন যে ওই যে পূর্ববর্তী অপরাধগুলো, পূর্ববর্তী ধারার অপরাধের কথা, স্বতন্ত্র যে অপরাধটা করছে সেই কথার কথা বলা আছে। দেখেন, এই জন্য 110 আর 112 থেকে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় আপনার 11 থেকে, 13 থেকে, 14 থেকে, 15 থেকে, 9 থেকে, 16 থেকে। জি স্যার, 16 থেকে। হ্যাঁ, এই 110 আর 112 আছে 111-র যে জটিলতাটাকে সমাধান করছে। মূল বিষয় হলো এইটা। বুঝতে পারছি স্যার। আপনি না হলে আবার আজকে বই খুলে দেখবেন, নিজে রাত ভরে অবজারভেশন করবেন, কালকে আবার ক্লাসের সময় আমাকে বলবেন যে স্যার আপনার এই তথ্যটা মনে হয় ভুল ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 117 ধারায় যেটা আলোচনা আছে, সেটা যেটা বলা আছে যে 117 ধারা হচ্ছে জনগণের বা 10-এর অধিক ব্যক্তি কোনো অপরাধের সহায়তা করলে তার শাস্তি। এটা আমাদের যেটা বেআইনি সমাবেশে এইসব ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমাদের জন্য প্রযোজ্য না তেমন একটা। 118 ধারা যেটা বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধের ষড়যন্ত্র হইতে আছে, এই জিনিসটা আপনি দেখতে পারছেন। দেখার পরে যদি আপনি সরকারি কর্মচারী বা যারা এটা প্রতিহত করতে পারে তাদেরকে আপনি সংবাদ দিলেন না, এই জন্য আপনার শাস্তি হবে 118 ধারা। এর পাশাপাশি 120-এ বলছে যে কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধের ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র সংবাদ আপনি জানার পরেও যদি আপনি যারা নিবারণ করতে পারে এরূপ ব্যক্তি, অর্থাৎ থানায় বা কোনো পুলিশ অফিসারকে জানানোর আপনার কর্তব্য ছিল, আপনি করলেন না, এই জন্য আপনার শাস্তি হবে 120 ধারায়।
119 ধারা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে সরকারি কর্মচারী অর্থাৎ আর আপনারা পুলিশ অফিসার, যে এই যে 118 ধারা 120 ধারা কোনো অপরাধ ষড়যন্ত্র সংবাদ আপনাদের কাছে এসে দিল, যে ব্যক্তি দেখলো যে এখানে আমলযোগ্য অপরাধ সংগঠিত হতে যাচ্ছে বা এখানে চুরি করবে এরকম একটা পরিকল্পনা করতেছে বা এরা ডাকাতি করবে এরকম একটা পরিকল্পনা করতেছে, এই সংবাদটা আর পুলিশ অফিসার হিসেবে আপনাদের কাছে ওই ব্যক্তিরা দিল 118 ধারা বা 120 ধারা অনুসারে। আপনি জানার পরও কোনো ব্যবস্থা নিলেন না, পরে দেখলেন যে অপরাধ সংগঠিত হয়ে গেছে। এই জন্য এই যে আপনি যে এই ষড়যন্ত্র খবর জানার পরও কোনো ব্যবস্থা নেন না, এই জন্য আপনার শাস্তি হবে 119 ধারা। 119 ধারাটা কি বুঝতে পারছেন? স্যার বুঝছি স্যার। আবার একটা উদাহরণ দিই, যে আপনি ক নামক পুলিশ অফিসার, খ নামক ব্যক্তি এসে বলল যে স্যার অমুক জায়গায় দেখলাম 8-10 জন লোক ব্যাংক ডাকাতি করবে বলে একটা সলা পরামর্শ বা প্রস্তুতি গ্রহণ করতেছে। তারা যেটা জানতে পারলাম যে আমাদের বাজারে যে রূপালী ব্যাংকটা আছে এই ব্যাংকটা ডাকাতি করবে। আপনি জানার পরও আপনি বললেন যে ঠিক আছে আমি দেখব, কিন্তু আপনি এটার কোনো পদক্ষেপ নিলেন না। রাত্রেবেলা দেখা গেল যে ওই ব্যাংকে ডাকাতি সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আপনি অপরাধ করার জন্য যে ষড়যন্ত্রটা হচ্ছে, যদি আপনি প্রতিহত করতেন তাহলে এটা হতো না। না হওয়ার কারণে, আপনি কোনো ব্যবস্থা না হওয়ার কারণে অপরাধ সংগঠিত গেছে, এই জন্য আপনি এই দায় থেকে রেহাই পাবেন না। এই জন্য আপনাকে 119 ধারায় শাস্তি ভোগ করতে হবে। এটা ছিল আমাদের মোটামুটি প্ররোচনার চ্যাপ্টারটা। এখন কি প্ররোচনে কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন, না হলে আমি 120-120-এর কয়েক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি কি সামনে এগোতে পারি? জি স্যার, সামনে আগান স্যার। আচ্ছা, আমরা এবার অপরাধজনক ষড়যন্ত্র, যেটা 120-এর ক, শাস্তি আছে 120-এর খ। এইখান থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন আসছে, অপরাধজনক ষড়যন্ত্র কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কোনো অবৈধ কাজ করার জন্য সমবেত হয়ে যে কাজটি ঐক্যমত গঠন করে বা একসাথে পরিচালিত করে, সেটা হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্র। এর শাস্তি হচ্ছে আমাদের কত দ্বারা? 120-এর খ দ্বারা। এটা একটু দেখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হয়। আর আমাদের রাষ্ট্রদ্রোহিতা থেকে তেমন একটা প্রশ্ন আসে না, শুধুমাত্র আপনাদের টিকা হইতে পারে রাষ্ট্রদ্রোহিতা কি। এটা হচ্ছে আমাদের 124-এর শর্ট ইভেন্ট ক, যে ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিন্দা প্রকাশ করে বা লেখালেখি করে, এই ধরনের কার্যক্রমকে রাষ্ট্রদ্রোহিতা বলে, যেটা আমরা 124-এর শর্ট ইভেন্ট কতেই পাই। এটা টিকা আসতে পারে। আর 132 ধারা আছে সেনা নৌ বিমান বাহিনীর কোনো অপরাধ ষড়যন্ত্র করার যদি আপনি সহযোগিতা করেন, এটা। আর 130 ধারা আছে পালাতে সাহায্য করা, যারা রাজবন্দি টন্দি এদেরকে পালাতে সাহায্য করার জন্য আপনি যদি সহায়তা করেন, এটা। আর 140 ধারা আছে যে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে পালায়ন করছে তাদেরকে যদি আশ্রয় দেন, এটা। এরপরে আমরা যেটা একটু পড়ি সেটা আছে 141 ধারা বেআইনি সমাবেশ। এই সংজ্ঞাটা প্রায় আসে যে বেআইনি সমাবেশ কাকে বলে। আমরা সার সংক্ষেপে যেটা বুঝি যে 5 বা ততোধিক ব্যক্তিকে বেআইনি সমাবেশ বলে। 5 বা ততোধিক ব্যক্তি এই সমাবেশে যোগদান করে তাদেরকে বেআইনি সমাবেশ বলে। এখানে কিন্তু 5টা উদ্দেশ্য আছে, যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা, সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদর্শন করা, তারপরে মানুষের যে নিত্য প্রয়োজনীয় সেখানে বাধা প্রদান করা, তারপরে আপনার আরেকটা আছে ভীতি প্রদর্শন করা, যে কাজ করতে বাধ্য না সেই কাজ করতে বাধ্য করা, তার মৌলিক চাহিদাগুলো খর্ব করা। এই কাজগুলো করলে সেটা বেআইনি সমাবেশের ভিতরে আসবে। এখানে 5টা আছে। আর শাস্তি আছে 143 ধারা। আর একটা আছে দাঙ্গা হাঙ্গামা, সেটা হচ্ছে 146। এখানে আমাদের সংজ্ঞা এসে থাকে যে দাঙ্গা কি। এই যে বেআইনি সমাবেশে যারা যোগদান করবে, এই ব্যক্তি যখন উগ্রতা বা বল প্রয়োগ করে তখন সেটা দাঙ্গায় পরিণত হয়। আর এর শাস্তি আছে 147 ধারা। আর 149 ধারা যেটা বলা আছে, এই যে আমরা ওখানে পড়ে আসছি 34 ধারা, আর এখানে 149 ধারা। ওটা হচ্ছে সাধারণ অভিপ্রায়, আর এটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য যেটা। ঠিক আছে, এই বেআইনি সমাবেশে যারা যোগদান করবে সকলেই অপরাধী হিসেবে গণ্য হবে। এটা আছে 149 ধারা যেটা উদ্দেশ্য বলা আছে। আর 150 ধারা যেটা বলা আছে যে বেআইনি সমাবেশের জন্য
কি হয়, ভাড়াটি হওয়া। আর 152 দ্বারা যেটা আছে সরকারি কর্মচারীর উপর আক্রমণ করা। আর 153 একটা শর্ট টাইপের কোয়ানা খতে আছে যে ছাত্রদেরকে রাজনৈতিক কার্যকলাপে উস্কানি দেওয়া। আর 157 ধারাটা একটু দেখবেন, সেটা হচ্ছে যে বেআইনি সমাবেশের লোকদেরকে আশ্রয় দেওয়া। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের বেআইনি সমাবেশের চ্যাপ্টারটা। আর এরপরে 159-60 যেটা আছে মারামারি, যারা প্রকাশ্য স্থানে ঝগড়া করিয়া গণশান্তি ভঙ্গ করে তাকে মারামারি বলে। আর শাস্তি হচ্ছে হলো 160 ধারা। আর 161 থেকে আমাদের 165 খ পর্যন্ত হচ্ছে আমাদের ঘুষের সংজ্ঞা, ঘুষ বিষয়। এই চ্যাপ্টারটাকে আলোচনা করব না, আপনারা পারবেন? করেন স্যার, একটু ক্লিয়ার হইবে স্যার। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। 161 দ্বারা আর 165 দ্বারা। 161 দ্বারা হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী কোনো ব্যক্তির নিকট হইতে কোনো অর্থ গ্রহণ করে, অর্থাৎ টাকা পয়সা এগুলো যদি গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে 161 দ্বারা। আর যদি কোনো উপহার সামগ্রী গ্রহণ করে, যেমন ফ্রিজ, সোনা গয়না, তারপরে আদার্স মোটরসাইকেল টাইকেল, অর্থাৎ কোনো উপহার জাতীয় কোনো কিছু গ্রহণ করলে তার শাস্তি হবে হচ্ছে 165 ক দ্বারা, 165 দ্বারা, সরি 165 দ্বারা। আর এই যে ব্যক্তিকে 161 ও 165 দ্বারা যে ব্যক্তি সরকারি কর্মচারীকে কি দিল, ঘুষ দিল, তার শাস্তি হবে 165 খ দ্বারা, ক দ্বারা, 165 ক দ্বারা। তাহলে 161 হচ্ছে টাকা নিলে সরকারি কর্মচারী, তার শাস্তি। আর 165 আছে সরকারি কর্মচারী যদি কি কোনো উপহার সামগ্রী নিল। আর 161 165-তে যে ব্যক্তি টাকা বা উপহার দিবে তার শাস্তি হবে 165 ক দ্বারা। এরপরে যেটা আছে 162 দ্বারা, যে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করিয়া সরকারি কর্মচারীকে দিয়া কাজ করা যদি ঘুষ গ্রহণ করে, যেমন আপনার স্ত্রী বা আপনার শালা বা অন্য কেউ থাকে, যে সে আপনাকে তার ব্যক্তিগত মানে ক্ষমতা দেখাইয়া কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার স্বামীকে দিয়ে কাজ করে, তাহলে ওই স্ত্রীর শাস্তি হবে 162 দ্বারা। আর 163 দ্বারা হচ্ছে একটা ভিন্ন ধর্মীয় অপরাধ, যেটা হচ্ছে ব্যক্তিগত প্রভাব খাটিয়া অপর কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করার মাধ্যমে যদি ঘুষ গ্রহণ করে। যেমন হয়তো কোনো, এটা আসলে অনলাইনে এগুলো বলা ঠিক না, যে মনে করেন ব্যাংকের, যে বাংলাদেশ ব্যাংকের যে জিএম, তিনি অন্য কোনো ব্যাংকের কোনো ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য ওই ব্যাংকের ম্যানেজারকে ফোন দিল যে আমার আত্মীয় স্বজন হয়, আপনি একে চাকরি দিয়ে দেন। দেখা গেছে তার কথা রক্ষার কারণে ওই ব্যাংকের ম্যানেজার চাকরি দিয়ে দিল, কিন্তু ওই জিএম সাহেব যাকে চাকরি দিল তার কাছ থেকে কিছু অর্থ গ্রহণ করলো, এই জন্য ওই জিএম সাহেবের শাস্তি হবে 163 দ্বারা। আর এই যে 162 আর 63 দ্বারা যে কার্যক্রমটা, অর্থাৎ যে ব্যক্তি এই ঘুষগুলো দিল, তার শাস্তি হবে 164 দ্বারা। এই হলো আমাদের ঘুষ গ্রহণের মোটামুটি চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে কি কোনো জটিলতা? হ্যালো, আমি কি আইগব, সামনে আইগব? হ্যালো, আচ্ছা, আমরা 166 দ্বারা আলোচনা করি। 166 দ্বারা হচ্ছে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ সরকারি কর্মচারী কারো ক্ষতি করার উদ্দেশ্যে আইন যদি অমান্য করে, তাহলে ওই সরকারি কর্মচারীর শাস্তি হবে 166 দ্বারা। আর কোনো সরকারি কর্মচারী যদি ভুল নথি উপস্থাপন করে, যেমন আমরা অনেক পড়ে থাকি যে আসে যে মামলা নেওয়ার কথা ছিল ডাকাতি, নেছে চুরি, তাহলে তার শাস্তি হবে 167 দ্বারা। আর 168 দ্বারা যেটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে যে আপনার সরকারি কর্মচারী কর্তৃক ব্যবসা বাণিজ্য যদি নিয়োজিত হয়, তাহলে তার শাস্তি হবে 168 দ্বারা। 169 দ্বারা যেটা বলা আছে যে নিলামে কিছু খরিদ করলে সরকারি কর্মচারী, তার শাস্তি। 170 দ্বারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন হয় যে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী বলিয়া মিথ্যা পরিচয় দান করে, তার শাস্তি। আর 171 দ্বারা যে আপনি একজন কনস্টেবল, আপনি একজন এসআর পোশাক পরে ঘুরলেন বা প্রতীক ধারণ করলেন, অর্থাৎ সরকারি কর্মচারী পোশাকের প্রতীক ধারণ করা,
তাহলে তার শাস্তি হবে 171 ধারা। ঠিক আছে, ফেরদৌস কি চলে গেছো? এবার আমরা পড়ি 172। আপনারা পারবেন যে সমন জারি কাজে যদি কেউ বাধা প্রদান করে, আত্মগোপন করে, তাহলে তার শাস্তি, বাধা প্রদান করলে তার শাস্তি 173 ধারা। 174 ধারা একটা গুরুত্বপূর্ণ, যে আপনি পুলিশ অফিসার কাউকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলেন, ওই ব্যক্তি হাজির হলো না, তার শাস্তি হবে 174 ধারা। 175 ধারা, যে আপনি পুলিশ অফিসার কোনো দলিল পেশ করার জন্য কোনো ব্যক্তিকে সমন দিলেন, সে হাজির হলো না, তার শাস্তি হবে 175 ধারা। 176 ধারা, এগুলো একটু মনে রাখবেন, এখানে শর্ট শর্ট প্রশ্ন হয়। 176 ধারা বলছে যে সরকারি কর্মচারীকে অর্থাৎ পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য, যে কোনো একটা জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে, সংবাদ দিল না, তাহলে তার শাস্তি হবে 176 ধারা। 177 ধারা, যে মিথ্যা সংবাদ দিল, অর্থাৎ যেখানে আপনি কারো ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মিথ্যা সংবাদ দিলেন, যে বললেন যে অমুকের বাড়িতে কি আছে, মাদক আছে, এসে পুলিশ তল্লাশি করলো, কিছু পাইলো না, এই যে মিথ্যা সংবাদ দিলেন, এর জন্য আপনার শাস্তি হবে 177 ধারা। 179 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি জিজ্ঞাসিত প্রশ্নের জবাব যদি না দেন, পুলিশ অফিসারের কাছে হাজির হলেন কিন্তু আপনার জিজ্ঞাসা করলো, আপনি জবাব দিলেন না, তাহলে আপনার শাস্তি হবে 179 ধারা। আর আমরা 186 ধারা, যে পুলিশ অফিসারের কাজে যদি বাধা প্রদান করে, অর্থাৎ আইনসঙ্গত কাজে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে তার শাস্তি হবে 186 ধারা। আর 187 ধারা যেটা বলা আছে সেটা আছে সাহায্য না করলে, যেটা জনসাধারণের কাছে আপনি সাহায্য চাইলেন, সে যদি সাহায্য না করে, তাহলে তার শাস্তি হবে 187 ধারা। এরপরে আমরা 188 ধারা, যে আমরা 144 ধারা জারি করা হয়েছে, আপনি আদেশ অমান্য করলেন, তাহলে আপনার শাস্তি হবে 188 ধারা। 189 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা। যেমন আপনারা বাংলা সিনেমায় দেখবেন যে ভিলেনের কথা পুলিশ অফিসার শুনে নাই, তাকে বললো যে ঠিক আছে তুই আমার ছেলেকে ধরে নিয়ে আসছিস, তোকে আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি পোস্টিং করে দিব। এরকম যে কোনো সরকারি কর্মচারীকে যদি আপনার কি করে, ভীতি প্রদর্শন করে, তাহলে তার শাস্তি হবে 189 ধারা। 190 ধারাও সেম আর একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী কাছে আশ্রয় লতে, যে কোনো ব্যক্তি যদি আশ্রয় লয়, তাকে পথে বাধা প্রদান করলো, যে হয়তো যে তুই যদি সরকারি কর্মচারীর কাছে যে আমার নালিশ করিস বা পুলিশ অফিসারের কাছে নালিশ করিস, তাহলে তোর ছেলের যে ক্ষতি করছি আরও বড় ধরনের ক্ষতি করবো, এই ধরনের ভীতি প্রদর্শন করার শাস্তি হচ্ছে 190 ধারা। আর 193 থেকে 200 ধারা পর্যন্ত আছে সাক্ষ্য। আমরা জাস্ট পর একটু সারসংক্ষেপ বলি। 191 ধারা আছে আপনার সাক্ষ্য কাকে বলে, এটা মিথ্যা সাক্ষ্য যেটা, আর মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি আছে 193। মৃত্যুদণ্ড দণ্ডিত করিবার উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার শাস্তি হবে 194। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে শাস্তি হবে 195। আর 197 দেওয়া হচ্ছে যে কেউ যদি কোনো কিছু জালিয়াতি করে, তার শাস্তি। আর এই যে মনে করেন সার্টিফিকেট জাল করলো, জাল করে স্বাক্ষর করলো, তাহলে তার শাস্তি হবে 197 দ্বারা। এরপরে 198 দ্বারা জানিয়া শুনিয়া, অর্থাৎ আপনি একটা সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসছেন, আপনি এসএসসি পাস না, কিন্তু সার্টিফিকেট মিলকেতে তৈরি করে নিয়ে আসলেন, আইনে সেটাকে এসএসসি পাস হিসেবে আপনি চালাই দিচ্ছেন। এই যে জানিয়া শুনিয়া মিথ্যা জিনিসকে সত্য বলিয়া চালানো, এটার শাস্তি হচ্ছে 198 দ্বারা। এরপরে 200 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে যে আপনাদের যে 200 ধারায় বলা হয়েছে যে লাশ গুম করা বা অপরাধ লুকানোর চেষ্টা করা বা অপরাধ মুছে ফেলানো, যেটা আমরা যে একটা জায়গায় হত্যা হয়েছে তার পুরো সিমটম নষ্ট করে দিল, বা একটা ব্যক্তি হত্যা হয়েছে সেই লাশটাকে কোনো জায়গায় লুকিয়ে রাখলো, এই ধরনের কাজ করলে তার শাস্তি হবে 201 ধারায়। আর 204 দ্বারা যে আমরা যদি এজাহার ছিঁড়ে ফেলে, অর্থাৎ দলিল বা সাক্ষ্য প্রমাণ বিলুপ্ত করলে তার শাস্তি হবে 204 দ্বারা। এরপরে আমরা 211 দ্বারা যে এই দণ্ডবিধি আইনে যদি কেউ মিথ্যা মামলা দায় করে, তার শাস্তি হবে 211 দ্বারা। 212 দ্বারা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি, এরূপ ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয়, তার শাস্তি। 216 দ্বারা আমরা হচ্ছে
যে যেটা বলা হয়েছে আইন হেফাজত হইতে যদি কেউ পালায়ন করে সেই ব্যক্তিকে যদি কেউ করে তার আশ্রয় দেওয়ার তার শাস্তি, এখান থেকে প্রশ্ন হয় কিন্তু। তারপরে দস্যুতা বা ডাকাতি অপরাধে অপরাধী এরূপ আসামিকে যদি কেউ সাহায্য দেয় তাহলে তার শাস্তি হবে 216 টাইপেন ক। এই যে 216, 216 ক আর 212 দ্বারা এই জায়গা থেকে কিন্তু বিগত সালগুলো প্রশ্ন উঠছে যে একজন ডাকাতকে যদি কেউ সাহায্য করে জানিয়ে শুনিয়া তার শাস্তি হবে কত দ্বারা, 216 ক দ্বারা। বা আইন হেফাজতে হতে যে ব্যক্তি পালন করেছে সেই ব্যক্তিকে যদি কেউ সাহায্য করে বা তাকে আশ্রয় দেয় তাহলে তার শাস্তি হবে কত দ্বারা, এটা হচ্ছে 216 দ্বারা। আর অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধ করেছে যেটা মৃত্যুদণ্ড হইতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, এরূপ অপরাধী ব্যক্তিকে যদি কেউ সাহায্য করে তাহলে তার শাস্তি হবে কত দ্বারা, 212 দ্বারা। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একটু সবাই একটু বুঝবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে 220 থেকে 225 ক ধারা পর্যন্ত এখানে আমি আলোচনা করে আজকে রেখে দিব, বাকিটুক দরকার হলে আগামীকাল করব, অনেক রাত হয়ে গেছে। এই যে 220 দ্বারা যেটা বলছে যে আপনি গ্রেপ্তার করতে বাধ্য বা আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি এই ক্ষমতা প্রয়োগ করে যদি বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করেন তাহলে আপনার শাস্তি হবে 220 দ্বারা। যেমন বিগত প্রশ্ন এরকম আসছে যে আপনি রাত্রেবেলায় একজন নারী সে কী করছে, গার্মেন্টস থেকে বাইরে আসছে রাত 11টার দিক বা 12টার দিক, তখন পুলিশ অফিসার হিসেবে আপনি টহল ডিউটিতে আছেন, আপনি তাকে যৌনকর্মী হিসেবে তাকে গাড়িতে তুলছেন, সে কিন্তু বারবার আপনাকে বলতেছে যে না স্যার আমি গার্মেন্টস করবি, তারপরে আপনি তাকে অন্যায় বেআইনিভাবে যৌনকর্মী হিসেবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন, এই জন্য আপনার শাস্তি হবে 220 দ্বারা। অর্থাৎ বেআইনিভাবে যদি কাউকে আপনি আটক করেন, গ্রেপ্তার করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হয়ে যদি অন্যায়ভাবে কাউকে আটক করেন তাহলে তার শাস্তি হবে 220 দ্বারা। 221 দ্বারাটা একটু মাথায় রাখবেন যে যে ব্যক্তি আসামি, কোনো আসামিকে আপনি গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি তাকে গ্রেপ্তার না করেন, অর্থাৎ আপনার মামলার আসামি বা অন্য মামলার আসামি যার বিরুদ্ধে হয়তো ওয়ারেন্ট ইস্যু আছে, এরূপ আসামিকে আপনি গ্রেপ্তার করতে বাধ্য, সে আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি তাকে গ্রেপ্তার করলেন না, এই জন্য আপনার শাস্তি হবে 221 দ্বারা। যেমন এখানে একটা প্রশ্ন হতে হবে যে ক নামক পুলিশ অফিসার ক নামক ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকার সত্ত্বেও ক নামক পুলিশ অফিসার তার সম্মুখে উক্ত আসামি চলাফেরা করলেও তাকে গ্রেপ্তার না করে, তাহলে ক নামক পুলিশ অফিসারের শাস্তি হবে 221 দ্বারা। 222 ধারাটা একটু নেবেন, এটা হচ্ছে দণ্ডপ্রাপ্ত অর্থাৎ সাজাপ্রাপ্ত, যে আসামি সাজাপ্রাপ্ত হয়েছে অর্থাৎ আদালত কর্তৃক তাকে সাজা দেওয়া হয়েছে, সে পলাতক রয়েছে, এইরূপ আসামি যদি আপনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় বা আপনার থানার সামনে দিয়ে চলাফেরা করে, আপনি এইরূপ আসামিকে যদি গ্রেপ্তার না করেন বা পালাতে সাহায্য করেন তাহলে আপনার শাস্তি হবে কত দ্বারা, 222 দ্বারা। যেমন প্রশ্ন একই রকম যে ক নামক পুলিশ অফিসার হিসেবে খ নামক দণ্ডপ্রাপ্ত 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়ার সত্ত্বেও যদি ওই আসামিকে সে গ্রেপ্তার না করে তাহলে তার শাস্তি হবে কত দ্বারা, 222 দ্বারা। 223 দ্বারা আইন হেফাজত হইতে যদি অর্থাৎ পুলিশ হেফাজত হইতে বা স্কটে কোনো আসামিকে নিয়ে যাচ্ছেন, সেই আসামি যদি আপনার হেফাজত হইতে আপনার অবহেলার দরুন যদি পালায়ন করে তাহলে আপনার শাস্তি হবে 223 দ্বারা। যদি আসে যে ক নামক পুলিশ অফিসার ক নামক সাজাপ্রাপ্ত আসামিকে এক জেলখানা হইতে অন্য জেলখানায় নিয়ে যাওয়ার সময় তার অবহেলার দরুন ক নামক আসামি পালন করছে, এক্ষেত্রে ক নামক পুলিশ অফিসার শাস্তি হবে কত দ্বারা, 223 দ্বারা কিন্তু। আর 224 দ্বারা এটা আছে আসামির ক্ষেত্রে, যে আপনি যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন বা গ্রেপ্তার করতে চাচ্ছেন বা যাকে গ্রেপ্তার করছেন সে আসামি যদি কি করে আপনাকে পালানোর চেষ্টা করে বা আপনার হেফাজত থেকে পালায়ন করে তাহলে ওই আসামির শাস্তি হবে 224 দ্বারা। আর 225 দ্বারা যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার হেফাজত থেকে যদি তার কোনো আত্মীয় স্বজন অর্থাৎ আপনি যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন তাকে কি করলো, বাধা প্রদান করলো, আপনাকে বাধা প্রদান করলো বা আপনার কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল, তাহলে ওই আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা হবে 225 দ্বারা। তাহলে 220-এ আমরা কি পড়লাম
যে আপনি ক্ষমতাপ্রাপ্ত কাউকে গ্রেপ্তার করতে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনি অন্যায়ভাবে যদি কাউকে গ্রেপ্তার করেন তার শাস্তি, আর যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেই ব্যক্তিকে আপনি গ্রেপ্তার না করলে তার শাস্তি। যে আসামির কাছে দণ্ডপ্রাপ্ত হয়েছে যে আসামি, সে আসামিকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে তার শাস্তি হবে 222 ধারা। আইন হেফাজত হইতে যদি কোনো আসামি পালন করে তাহলে তার শাস্তি হবে 223 ধারা, যে যার অবহেলার দরুন আসামি চলে গেছে ওই পুলিশের শাস্তি হবে। আর 224 ধারা, যে আসামি আপনাদের হেফাজত হইতে চলে গেল তার শাস্তি। আর 225 ধারা আছে তার আত্মীয় স্বজন যদি আপনার কাজে বাধা প্রদান করে বা কোনো আসামি যদি ছিনিয়ে নেয় তাহলে তার শাস্তি হবে 225 ধারা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের দণ্ডবিধি আইনের 50% আলোচনা করলাম, বাকি 50% ইনশাল্লাহ আপনাদের আগামীকাল আলোচনা করব। এখন আপনাদের যদি